নমস্কার, শুরু করছি বাংলা বলছে। সংসদে নির্বাচনী সংস্কার নিয়ে যে আলোচনা, সেই বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাহুল গান্ধীর যে 3 প্রশ্ন তার উত্তর দিলেন এবং কেন্দ্র সরাসরি নিশানা করলো কংগ্রেসকে। এই প্রসঙ্গে আমরা আলোচনায় যাব। তার আগে এই মুহূর্তে আমরা একটা গুরুত্বপূর্ণ খবর পাচ্ছি যে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে 13,74,460 যে ডিজিটাইজড হয়েছে যে সংখ্যা, তার মধ্যে 13,74,460টি নাম নিয়ে কিছুটা সংশয় রয়েছে, যেটাকে কিছুটা সন্দেহের চোখে দেখছে, সন্দেহজনক মনে করছে নির্বাচন কমিশন, এবং যে কারণে তার নথি ফের যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিএলওরা আবারও নথি খতিয়ে দেখবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আমার সহকর্মী সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। আমি সত্যর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। সত্য, একটু যদি আমাদের বুঝিয়ে বলো যে কোথায় সমস্যাটা। দেখো, যেটা জানা গেল এইমাত্র সেটা হলো জাতীয় নির্বাচন কমিশন দিল্লি ইসিআই থেকে এ রাজ্যের 13,74,460 জন ভোটারের যে তথ্য, সেই তথ্য পুনরায় রিচেক করা অর্থাৎ যাচাই করার নির্দেশ দিয়েছে। একদিকে যেরকম বিএলওরা এই তথ্য যাচাই করবে তাদের অ্যাপের মাধ্যমে, তার পাশাপাশি ইআরওরাও কিন্তু একই রকম ভাবে এই তথ্য যাচাই করবে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে যেরকম ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলেন, তার ভিত্তিতে ভোটাররা যে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, সেই তথ্যে কোথাও গিয়ে একটা অসঙ্গতি লক্ষ্য করেছে, নজরে এসেছে নির্বাচন কমিশনের, এবং সেই কারণেই এই 13,74,460 ভোটারের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এখানে আরো একটি বিষয়, এখনো পর্যন্ত কমিশনের তরফে যে সংখ্যাটা দেখা যাচ্ছে যে 57,52,207 জন ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে পারে। সেক্ষেত্রে এই যে 13,74,460 ভোটার, তার একটা অংশ কিন্তু এই 57,52,000-এর মধ্যেও থাকতে পারে, এমনটাও কিন্তু কমিশন মনে করছে, এবং তার বাইরেও কিছুটা অংশ থাকতে পারে। ফলে যাতে 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে এই তথ্যগুলোকে আরো রিচেক করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আমাকে একদম সংক্ষেপে বলো সত্য সুন্দর, যদিও মানে ইটস টু আর্লি টু সে, কিন্তু নির্বাচন কমিশন সূত্রে কি কিছু জানা যাচ্ছে যে এই যে 13,74,460 যেটাকে তারা সন্দেহজনক মনে করছেন, প্রাথমিকভাবে তাদের কি মনে হচ্ছে যে সেখানে কোনো রকম গরমিল বা কোনো ইচ্ছাকৃত কারচুপি, তার আশঙ্কা কি তারা করছেন? দেখো, এখানে আরো একটি তথ্য নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পেরেছি, সেটারও আপডেট আমি জানাতে চেষ্টা করব। সেটা হলো সেলফ ম্যাপিং। যাদের নাম 2002-এর ভোটার তালিকায় ছিল, রাজ্যের এরকম 2,93,52,000 ভোটারের নাম তারা পেয়েছেন, এবং সেটা শতকরা হিসেবে 38.3%। এবং প্রোজেনি ম্যাপিং, যেটাকে ওনারা বলছেন যে কেউ বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা দিদা দাদুর সঙ্গে তারা ম্যাচিং করেছেন, 2002-এর রিলেশনশিপ দেখিয়েছেন, সেই সংখ্যাটা কিন্তু 3,84,85,000। ফলে খুব স্বাভাবিকভাবেই নজরে কিন্তু থাকছে এই প্রোজেনি ম্যাপিং, অর্থাৎ যাদের নাম 2002-এর তালিকায় আছে তাদের নিয়ে কোনো সংশয় নেই নির্বাচন কমিশনে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদা যাদের সঙ্গে তারা এই রিলেশনশিপ বা সম্পর্ক এনুমারেশন ফর্মে দেখিয়েছেন, সেখানে কোথাও একটা গরমিল রয়েছে। ফলে এই 13,74,460 ভোটারের একটা বড় অংশ কিন্তু এই প্রোজেনি ম্যাপিং এর থাকতে পারে বলে কমিশন সূত্রে খবর। সত্য, আপাতত ধন্যবাদ। সত্য সুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন আজকের আলোচনায়, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে তরুণ জ্যোতি তিওয়ারি, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে শুভজিৎ সরকার এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ রাহা। আমি আলোচনায় যাওয়ার আগে একটু আপনাদের দেখাই যে নির্বাচনী সংস্কার নিয়ে যখন সংসদে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে জোর চাপানুতর চলছে, তখন বাংলায় শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার নামে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের। কমিশনের নির্দেশ, বিডিও, এসডিও বা জেলা শাসকের অফিসে এই শুনানি হবে। গ্রাম পঞ্চায়েত অফিস বা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শুনানি প্রক্রিয়া চালানো যাবে না। এই শুনানি পর্বের পুরোটাই ওয়েবকাস্টিং করতে হবে। তবে কমিশনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা। শুরু হয়েছিল 4 নভেম্বর, শেষ করার কথা ছিল 4 ডিসেম্বর, কিন্তু এত কম সময়ে এসআইআর এর কাজ সম্ভব নয় বলে তৃণমূল থেকে বিএলওদের একাংশ যখন প্রশ্ন তুলেছিল, তখন কমিশন নিজে থেকেই 7 দিন সেই সময়সীমা বাড়িয়েছিল। কালই শেষ হচ্ছে সেই সময় পর্ব। মৃত ও স্থানান্তরিত ভোটার নিয়ে প্রায় 57 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে ভোটার লিস্ট থেকে।
এবার শুরু হবে শুনানি পর্ব। এই প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে করা যায় তার জন্য বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিসকে বেছে নিতে চায় কমিশন। এই মর্মে এদিন নির্দেশও পাঠানো হয়েছে। কমিশনের নির্দেশ, শুনানি পর্বের পুরোটাই ওয়েবকাস্টিং করতে হবে। কমিশন যখন এসআইআর এর দ্বিতীয় পর্বে এইভাবে হাঁটতে চলেছে তখন সংসদে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সরকার পক্ষকে। গতকালই নির্বাচনী সংস্কার বিতর্ক পর্যায়ে সরকারকে 3টি প্রশ্ন ছুঁড়ে দেন রাহুল গান্ধী। রাহুলের তোপ, ভোট চুরি করেই জিতছে বিজেপি। কেন মোদী সরকার মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারের নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়েছে তা নিয়ে সোচ্চার হন তিনি। कल एक सवाल था जो हिंदुस्तान के इतिहास में पहली बार डिसीजन लिया गया कि इलेक्शन कमिश्नर्स को फुल फुल इम्यूनिटी दी जाएगी। ठीक है, ये है ना, इसका जवाब भी दें। इसका पीछ मैं खत्म नहीं किया सर। इसके पीछे जो थिंकिंग थी वो हमें सबसे पहले बताएं। अमित शाह जी, I challenge you to have a debate on the 3 press conferences. আজ অবশ্য তার উত্তর দিতে আসরে নামে বিজেপি। मान्यवर, ये देश के भविष्य और सुरक्षा के साथ खिलवाड़ करे। कभी कभार चुनाव तो जीत जाओगे घुसपैठियों के आधार पर, परंतु इस देश की सुरक्षा को आप ताक पर रखो। मैं आज कहना चाहता हूं मान्यवर, बिहार की जनता ने एक बहुत महान फैसला किया है घुसपैठिया बचाओ यात्रा के खिलाफ जनादेश दिया, और बंगाल भी ये करने जा रहा है मान्यवर। आने वाले दिनों में करेंगे, उनको मालूम नहीं। বিজেপির অভিযোগ, বিহারে ভোট প্রচারের সময় অনেক জায়গায় ঘুরেছেন রাহুল গান্ধী, কিন্তু ভোট প্রক্রিয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে একবারও অভিযোগ জানায়নি কংগ্রেস। সংসদে যেসব প্রশ্ন বিরোধীরা তুলছে তার কোনো ভিত্তি নেই বলে দাবি বিজেপির। যদিও কংগ্রেস সমাজবাদী পার্টি থেকে তৃণমূল কংগ্রেসের দাবি, ভোটারদের অধিকার কাড়ার কৌশল তৈরির জন্যই এসআইআর প্রক্রিয়া সামনে এনেছে মোদী সরকার। কলকাতা টিভি। আমি সুদীপের কাছে শুরুতে যাব। সুদীপ, প্রথমত যে এই সত্যসুন্দর ভট্টাচার্য আমার সহকর্মী একটু আগে যে খবরটা দিলেন যে 13,74,460টি ভোটারের ক্ষেত্রে নথিতে কিছু অসঙ্গতি মনে করছে আপাতভাবে নির্বাচন কমিশন, এবং যে কারণে ফের সেই নথি খতিয়ে দেখা হবে, বিএলওরা দেখবেন। এর পাশাপাশি আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন। সেখানে তিনি আবেদন করেন, তিনি চিঠি দিয়ে লিখিত আবেদন করেন যে এই যে এসআইআর এর যে দ্বিতীয় ফেজটা সেটা খুব ক্রুশিয়াল, এবং যেন 100% সিসিটিভি কাভারেজের মধ্যে এই হিয়ারিং এবং স্ক্রুটিনি হয়, এবং কেন্দ্রীয় সরকারি কর্মীরা তাদের যেন মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা হয়। আমরা আজকে দেখছি যে বেশ কিছু ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, যেমন যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সেখানে এই হিয়ারিং হবে না এবং ওটা হিয়ারিংটা ওয়েবকাস্টিং করতে হবে। তোমার উত্তর? ন্যাচারালি শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন নির্বাচন কমিশনার, এর বাইরে যাবেন কি করে? শুভেন্দু অধিকারী ওনাদের বস। শুভেন্দু অধিকারী না, কিন্তু ট্রান্সপারেন্সি রক্ষার স্বার্থে যদি এরকম একটা পদক্ষেপ নেওয়া হয় সেটা কি তোমরা ওয়েলকাম করবে না করবে না? না, নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিতভাবে যা করবেন আমরা ওয়েলকাম করব, কিন্তু নির্বাচন কমিশনার একটা ক্লাসের ছাত্রের মতো বসে আছেন আর আঙুল গুছিয়ে শুভেন্দু অধিকারী ভাষণ দিয়ে বলছেন এটা করতে হবে ওটা করতে হবে। এই উদ্ধত্ত এখান থেকে আবার প্রমাণ হয় যে আমরা প্রথম থেকে যে অভিযোগ করছি যে বিজেপির হেডমাস্টার মশাই আর সেই হেডমাস্টার মশাইয়ের আন্ডারে ছাত্র হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ভূমিকা কার্যত দলদাসের ভূমিকা, যা বলছেন তাই করছেন। BLA 2 দিতে পারছে না, আচ্ছা চলো BLA 2 দেওয়ার জন্য নিয়ম বদল করে দেওয়া হলো, অর্থাৎ পুরোটাই বিজেপির সুবিধার্থে। দেখুন, আমরা সমস্ত যত রকমের প্রতিবন্ধকতা ওরা তৈরি করবে সেই সমস্ত প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমরা লড়তে প্রস্তুত, বাংলার মানুষ লড়তে প্রস্তুত। 2026 সালের মে মাসের নির্বাচনের পরে যখন চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তখন অন্তত আমরা আবার গর্ব করে বলতে পারবো যে বিগত নির্বাচনগুলোতে যেমন ইডি, CBI, CRPF, CISF, বিজেপির 7টা মুখ্যমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবার বিরুদ্ধে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন। এবার নতুন করে সংযোজন হবে দেশের নির্বাচন কমিশন। যারা নির্বাচনটা কন্ডাক্ট করাচ্ছেন তারা যদি এই দলদাসের ভূমিকা পালন করে বিজেপি যা বলছে তাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না মেলান, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ট্রান্সপারেন্সির সঙ্গে করুন না,
এই অমিত শাহর ভাষণ শুনছিলাম, ঘুষপেটিয়া নিয়ে বড় বড় কথা বলেছেন সংসদে। কয়েকদিন আগে একটি ইন্টারভিউতেও উনি বলেছেন যে যারা ভারতবর্ষে জন্মেছেন তারা ভারতবর্ষের নাগরিক, এই ভারতবর্ষের ভোটার, বাকিরা ভারতবর্ষের কেউ ভোটার নন। তা লালকৃষ্ণ আদবানি তো করাচিতে জন্মেছিলেন, করাচিতে জন্মানো লালকৃষ্ণ আদবানিকে বিজেপি ঘুষপেটিয়া বলছে, নাকি বিজেপি ঘুষপেটিয়া বলছে আমাদের? আমি এই ঘুষপেটিয়া বিতর্কে সংসদের পার্টি আমি আসবো, আমি পরবর্তীকালে এই এই আলোচনাতে এই বাংলা বলছেতেই আসবো, আজকেই আসবো। আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসি। তরুণ, না আমি শুনছিলাম কি বলতো, যার যেরকম অভ্যাস তার চিন্তা ভাবনা সেরকম থাকে। সুদীপরা হচ্ছে রাজীব সিনহাকে দেখে বড় হয়েছে, ওর বড় রাজনীতি অল ইন্ডিয়া বড় হওয়া তোর শাসক দলের সাথে, তো রাজীব সিনহাকে যেরকম দেখেছিল সেরকম মনে করে। পঞ্চায়েত ভোটের সময় আমরা দেখেছি আমাদের প্রার্থী জয়ী হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট এমন এক ভোট যেখানে কাউন্টিংয়ের দিনেও ছাপ্পা হয়, আমরা দেখেছি। আসলে আবার আবার বলছি, যার যেরকম অভ্যাস তার সেটাই দেখা নর্মাল। দেখো সিম্পল কথা বলি একটা, এসআইআর একটা ইলেকশন কমিশনের প্রসেস। সংবিধান ইলেকশন কমিশনকে বলে স্বচ্ছ ভোট করানোর জন্য। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1950 সংবিধান মানে ইলেকশন কমিশনকে পাওয়ার দেয় এসআইআর করার জন্য। 2002-এও তো এসআইআর হয়েছিল, ভুল ছিল। আমি সুদীপকে অনুরোধ করবো, আমরা তো আন্দোলন সবই ছেড়ে দেবো। সুদীপ তৃণমূলের মুখপাত্র, আমার অত্যন্ত প্রিয় একটা ছেলে, শিক্ষিত ছেলে। সুদীপকে অনুরোধ করবো, সুদীপ এত খাটাখাটনি দরকার নেই, এত মন তেল পোড়ানোর কোনো দরকার নেই, এত কিছু দরকার নেই। তুমি এক কাজ করো, তোমার নেত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, তার সাথে দেখা করো, একটু দেখা করে বলো যে আপনি যে 1.5 কোটি ফেক ভোটার বাংলাদেশি ভোটার বলেছিলেন, ওই কাগজটা একটু দয়া করে দিয়ে দিন। যদি ওই কাগজটা পেয়ে যাওয়া যায় সুদীপ, তুমি বিশ্বাস করো, তোমাকে কথা দিচ্ছি এসব পরিকল্পনা লাগবেই না, কাজটা অনেক সোজা হয়ে যাবে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে কাগজ আছে, দিয়ে দিক তিনি, অসুবিধা কোথায় আছে? সেই 2006-এর 1.5 কোটি, আজকে কত সুদীপ? এবার কাগজের কথা আছে, তোমার যে কোশ্চেনটা ছিল যারা এখানে জন্মেছে তার জন্য ভাই একটু সিটিজেনশিপ অ্যাক্ট পড়তে হবে, তার জন্য যে কথাটা বলছে যে শুভেন্দু অধিকারী যে আবেদন করলেন সেটাই প্রায় মেনে নেওয়া হচ্ছে। আবেদন আমি তোমাকে বলছি, ইলেকশন কমিশন শুধু বলবে, ইলেকশন শুধু বলবে, আবেদন নয়, নির্দেশ। মাঝখানে ঢুকো না ভাই, তুমি তো বাইরে আছো, ঠিক আছে, ঝামেলা কি দরকার আছে? মবিয়াদি, তুমি এটা ইলেকশন কমিশনকে মেল করো, you just give you some of your proposals, election commission will respond. খুব নর্মাল, এটাই হচ্ছে, বিভিন্ন জন সেটাই করছে, প্রত্যেকটা দলের ক্ষেত্রে সেটাই হচ্ছে। দেখো, স্বচ্ছ ভোট হবে, মানুষের ভোটে সরকার হবে, অসুবিধা কোথায়? তৃণমূলের লড়াই মানুষ মনে রাখবে, মানুষ মানে তৃণমূল আজকে ইতিহাসের পাতায় একদম চিরস্থায়ী হয়ে গেছে। মানুষ মনে রাখবে মৃতদের ভোটাধিকারের জন্য তৃণমূলের এই অসম লড়াইটা। এরকম লড়াই কেউ দেখেনি, মানুষ মরে গেছে, আমাদের আত্মীয়স্বজনরা মারা গেছে, তারা কি ভোট দেবে না? তাদের ভোটটা দেওয়াতে হবে। দ্বিজেন বাবুরা আর ভোট দিতে আসবেন না, দুঃখের ব্যাপার না বলো? অত বড় একজন শিল্পী, তিনি আর ভোট দিতে পারবেন না, দুঃখের ব্যাপার। তৃণমূল এই লড়াইটা চালিয়ে যাচ্ছে, এই লড়াইয়ের জন্য ওদের সাধুবাদ জানাও। আবার বলছি, এই ভোট চুরি ফুরি অনেক গল্প রাহুল গান্ধী বললেন, আমি শুনছিলাম, তোমার সাবজেক্ট এটা। 2018 সালে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কর্ণাটকা ভারতীয় জনতা পার্টি হেরেছিল। 2021 নির্বাচনে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসলো, আমরা এখানে মাত্র 77-এ থেমে গেছিলাম। ভোট চুরি হলে কি এটা হতো রেজাল্টটা? এইবার আমাদের সংখ্যা হচ্ছে 240। ভোট চুরি হলে এই সংখ্যাটা হতো। উল্টো দিকে কংগ্রেস যে ভোট চুরি অভিযোগগুলো বলে, সে অভিযোগ করে যেখানে যেখানে চুরির কথা বলে ওদের ভোট পার্সেন্টেজ একটু বেড়ে যায়। আসলে এবার কি বলতো, একটা জিনিস, আমি রাহুল গান্ধী বিহারে প্রচারে ছিলেন, আমি জানি না বাংলায় উনি কবে থেকে প্রচারে আসবেন, আমি চাই তিনি আসুন। রাজীব গান্ধী যেমন ভারতবর্ষকে একটা দারুণ জিনিস দিয়েছেন, ভারতবর্ষকে তিনি কম্পিউটার মডার্নাইজ করেছেন, আইটির ক্ষেত্রে রাজীব গান্ধীর অবদান প্রচুর। ঠিক তেমনই এই সংসদীয় রাজনীতিতে রাহুল গান্ধী যদি না আসতেন তাহলে আমাদের কি হতো? আমাদের স্টার ক্যাম্পেনার বাংলায় কবে আসবেন সেই অপেক্ষায় আমরা বসে আছি। পার্থদা, না প্রথম হচ্ছে যে খোঁজাটা রাহুল গান্ধীর দিকে না, সে ঠিক আছে, সেটা উনি রাহুল গান্ধী ওনার রাজনৈতিক বিরোধী, রাহুল গান্ধীর বিরুদ্ধে তরুণজ্যোতি বল, সে কি এটা একটা কথা হলো নাকি? ও তো বলছে ওদের স্টার ক্যাম্পেইনার রাহুল গান্ধী, না এটা একটা কথা নাকি? তো সে তিনি বলবে, কিন্তু কথাটা হচ্ছে যে বেশ কিছু মানে হাতে নাতে প্রমাণ তো তিনি দেখিয়েছেন। অন্তত একজন মহিলার নাম 25টা জায়গায় রয়েছে, এটা তো নির্বাচন কমিশন কি অস্বীকার করেছে যে না নেই? এবং আরো অনেক, যেমন কোনো বাড়িতে 150, 200, 300 জন করে লোক ছিল, সেই বাড়িগুলো বিভিন্ন মানুষ গিয়ে দেখেছে, আমরা টিভির পর্দায় দেখেছি। তো সেই ঘটনাগুলো তো মিথ্যে নয়, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলল যে তাকে এফিডেভিট দিয়ে বলতে হবে। এখন সমস্যা হচ্ছে যে আমার নামটা কাটা গেছে,
এবার আমি আমার নামটা তোলবার জন্য আমি আমার কাগজ দিলাম, সেটা আমি এফিডেভিট দিয়ে বলতে পারি ভাই এটা আমার কাগজ, এটা আমি এফিডেভিট দিচ্ছি, এটা আমার কাগজ। কিন্তু নির্বাচন কমিশনের কাগজে আমি এফিডেভিট দেবো কি করে ভাই? ওটা তোমার কাগজ, আমি অভিযোগ জানাচ্ছি, আমি তোমাকে প্রমাণ দিচ্ছি, তুমি প্রমাণ করো যে এটা নয়। আমি কখনোই এফিডেভিট দিতে পারি না। তাকে বলা হলো আমার প্রশ্ন হচ্ছে পার্থদা, যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম, যে এই যে ওয়েবকাস্টিং, এই যে হিয়ারিং এর ওয়েবকাস্টিং এর মতো যে ইনিশিয়েটিভ, সেগুলোকে কি আপনারা ওয়েলকাম করছেন? কারণ আপনারা তো এ রাজ্যে বিভিন্ন সময় ভোট চুরির অভিযোগ করেছেন, আপনারা স্বচ্ছতার অভাবের অভিযোগ করেছেন। না, আমরা তো এর বিরোধিতা করিনি। আমরা তো নির্বাচনের সময় ওয়েবকাস্টিং 100% ওয়েবকাস্টিং আমরাই তো বলেছি। ভিভিপ্যাটের তো আমরাই তো বলেছি যে ভিভিপ্যাটেরও একটা ভালো পার্সেন্টেজ ওই ব্যালট ব্যালট যে আছে তার সঙ্গে গুনতে হবে, তো সেগুলো তো হচ্ছে না, আমরাই তো বলেছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে ছবি তুলে রাখা হবে, ওয়েবকাস্টিং হবে, নির্বাচন কমিশনে তো বলছে যে মা বোনেদের ছবি তুলে রাখা হচ্ছে, তো নির্বাচন কমিশন নিজেই তো বলেছে এর আমি দেখাবো কি করে? তাহলে আপনি যদি দেখতে চান যে আমি দেখতে চাই যে সত্যিকারের কি হয়েছে, নির্বাচন কমিশন তখন বললে যে ভাই ভারতের মা বোনেদের তো আমরা ওরকম দেখাতে পারি না, ছবি তুলে রেখে দিয়েছি। দেখো, এসআইআর বিষয়টা যেটা একটা আমাদের মধ্যে একটা অন্য ধরনের পরিস্থিতি কেন তৈরি করেছে, কারণ হচ্ছে দেখো একটা ইন্টেন্সিভ রিভিশন বা একাধিক লোকের নাম ভোটার লিস্টে থাকবে না। আমার নাম যদি 5 জায়গায় থাকে, নিশ্চিতভাবে সেটা যে না থাকে এক জায়গায় থাকে, সেটা সবাই চাইবে, বা ভুয়ো ভোটার বা এই স্থানান্তরিত মৃত ভোটারদের নাম বাদ যাক। কিন্তু সমস্যা অন্য জায়গায় তৈরি হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে নির্দিষ্টভাবে কিছু ভোটার যারা জেনুইন ভোটার তাদের নাম যখন বাদ যাচ্ছে, প্রশ্ন ওখানে উঠে আসছে যখন বারবার এই এসআইআর এর সঙ্গে নাগরিকত্ব বিষয়টাকে লিঙ্ক করে দেওয়া হচ্ছে। আমাদের খুব স্পষ্ট কথা, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে যদি একটা এমন লিস্ট তৈরি করা যায় যে লিস্টে যারা ভারতবর্ষের ভোটার খালি তাদের নাম থাকবে, আর যারা ভোটার নয় বা যারা একাধিক নাম রয়েছে সেই জায়গায় না থাকে, তাহলে ইটস ওকে। বাট দ্য প্রবলেম ইজ এ ডিফারেন্ট থিং। এখানে জায়গাটা অন্য জায়গায় চলে যাচ্ছে। পরিকাঠামোর জায়গায় যদি আমি দেখি, নির্বাচন কমিশন যে কাজটায় নেমেছে, কাজটা করতে একটা বড় অংশের সময় লাগে। এই সময়ের মধ্যে দিয়ে একটা এত কম পিরিয়ডের মধ্যে দিয়ে তারা বললো যে আমরা এসআইআর করে দেবো, ঠিক দেখা গেল তাই 9ই ডিসেম্বর ফেল করলো। এখন নতুন ডেট আসছে যে এই ডেটের মধ্যে দেখা যাবে আবার 13,74,460টা নাম নিয়ে ডিবেট তৈরি হয়েছে। কি ডিবেট হচ্ছে? এই যে 13 লক্ষ নাম তোমাদের প্রতিবেদন থেকে দেখলাম, এদের মধ্যে এরা জেনারেলি কি দিয়ে এই ফর্মটা ফিল আপ করেছে? মানে ধরো আমি আমার এক্সাম্পল দিতে পারি, আমি তো 2002-তে ভোটার ছিলাম না, আমি রেফারেন্স পয়েন্ট হিসেবে আমার বাবা মাকে দেখিয়েছি, তাদের পয়েন্ট দেখানো হয়েছে, কেউ দাদু ঠাকুমার পয়েন্ট দেখানো হয়েছে। এবার এই জায়গা থেকে যে ডিবেট, এই কারণেই যে 13 লক্ষকে বাদ দেওয়া হচ্ছে, নাকি 13 লক্ষকে বাদবারও বলা হয়নি, বাদ দেওয়া হচ্ছে না, ডিবেট মানে সংশয় তৈরি হয়েছে যে বাদ দেওয়া নাও যেতে পারে, যেতেও পারে। এটা তো এই স্ক্রুটিনি বলো, আমি আবারও স্ক্রুটিনি হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে 13 লক্ষর যে সংশয় তৈরি হয়েছে, এই 13 লক্ষটার অ্যাকচুয়াল পয়েন্টটা কি? এটাই যে হয়তো তাদের এই যে রিকোয়ার্ড ডকুমেন্টস বা যা দরকার ছিল সেই কারণে তাদেরকে আমরা সংশয়ের লিস্টে রেখেছি, নাকি নির্দিষ্ট আকারে 13 লক্ষকে অন্য কারণে বাদ দেওয়ার চেষ্টা? আমার একটা খুব বাদ কেন বলছো? এখনো তো বাদ দেওয়ার প্রসঙ্গ ওঠেনি। বাদ যেতে পারে, এর মধ্যে কেউ বাদ যেতে পারে, আবার সবাই নাও যেতে পারে। আমি বলছি যে এখানে আরেকটা প্রশ্ন বারবার অমিত শাহ বললো সংসদে, আমি দেখলাম যে ঘুষপেটিও সে আটকাতে হবে। নিশ্চয়ই আমরা তো সকলেই চাই যে ভারতবর্ষের যে বর্ডার বা ভারতবর্ষের যে সীমানা, এই সীমানা দিয়ে যাতে অন্য লোক ঢুকতে না পারে, যাতে সিকিউরিটি মেনটেন হয়। তাহলে দাঁড়িয়ে থেকে আমাদের যে সামগ্রিক যে সামরিক বাহিনী বা যা বলো না কেন, এই সামরিক বাহিনীর বিষয়টা তাহলে কোথায়? তাহলে যে নির্বাচিত সরকার রয়েছে, এই নির্বাচিত সরকার যাদের ভোটে জিতলো, তার মধ্যে এর মধ্যে তো ঘুষপেটিও থাকতে একদম 30 সেকেন্ডসে তরুণের উত্তর নেব, নিয়ে আমি দেখে যাব। অনেকগুলো কথা বললেন, রাহুল গান্ধীর অভিযোগ নিয়ে বললেন। আমি বিহার ইলেকশনের পরে আমি বলেছিলাম যে এতগুলো অভিযোগ পরবর্তীকালে করে কোনো লাভ নেই। বিহার ইলেকশনের রেজাল্ট সম্প্রতি বেরিয়েছে, যা অভিযোগ নিয়ে ইলেকশন পিটিশন ফাইল করো। ফার্স্ট কোশ্চেন, কতগুলো ফাইল হয়েছে? সেকেন্ড, ভাইয়ের উত্তর। ভাই বলছে এত তাড়াতাড়ি কেন হচ্ছে? আচ্ছা, 2002 এসআইআর 2001 নভেম্বরে শুরু হয়েছিল, 2002 ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল। তখন টেকনিক্যাল সাপোর্ট এত কিছু ছিল না। আজকে টেকনিক্যাল সাপোর্টের পরেও বলতে হচ্ছে এত তাড়াতাড়ি কেন হচ্ছে? ভাই ঘুষপেটিয়া নিয়ে কথা বললো। দেখো, আমরা তো আজকের দিনে রাজনীতিবিদ, এখানে 3 জন আছে যাদেরকে যুব রাজনীতিবিদ বলা যায়। তারা যদি পার্লামেন্টে ডিবেট না শুনি, তারা যদি পড়াশোনা না করি, এটা তো আমরা লজ্জা। বেসিক্যালি পলিটিক্সের জন্য আমরা লজ্জা। আমাদের তো দেখা উচিত ভাই, এতগুলো কথা বলতোই না যদি আজকে পার্লামেন্টের ডিবেটটা দেখে নিত। আমি আসলে একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর আমরা পার্লামেন্টের ডিবেট প্রসঙ্গে ফিরবো। ছোট্ট বিরতি নিচ্ছি, দেখতে থাকুন বাংলা বলছে।
বাংলায় কালই এনিউমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আর এরই মধ্যে ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ হয়েছে 99.86%। বাদ যাওয়ার সম্ভাবনা প্রায় 7 লক্ষের বলে শোনা যাচ্ছে। এই সমস্ত কিছু চলছে, আর এরই মধ্যে আমরা দেখলাম যে পার্লামেন্টে বিতর্ক। দেখুন, প্রায় টানা 40 দিন ধরে যুদ্ধ, পাড়ায় পাড়ায় এনুমারেশন ফর্ম ফিল আপ, আর তা করাতে গিয়ে কাজের চাপে বিএলওদের মৃত্যুর ঘটনার অভিযোগ। আতঙ্কে সাধারণ ভোটারেরও প্রাণ গেছে বলে সোচ্চার তৃণমূল। এই নিয়ে গতকালের পর আজও উত্তাল রইল সংসদ। বিজেপি নেতারা বোঝানোর চেষ্টা করলেন এটা একটা প্রতিষ্ঠানের কাজ, তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ ও সম্মান দেওয়া উচিত। তৃণমূলের মতে তারাও চায় সঠিকভাবে এসআইআর এর কাজ হোক। টুইটে ডেরেক বলেন, এসআইআর নিয়ে আপত্তি নেই তৃণমূলের, আপত্তি যেভাবে তা করা হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে। এ নিয়ে ফের সোচ্চার হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা চলছে, বাংলায় তা করতে দেওয়া হবে না। এই কাজ করতে গিয়ে যেভাবে বিএলওরা মারা গেছেন বা অসুস্থ হয়েছেন তা নিয়েও সোচ্চার হন তিনি। এসআইআর সামনে, পেছনে এনআরসি মানি না, মানব না, ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। এদিন লোকসভায় আলোচনার সময় এসআইআর নিয়ে সোচ্চার হন রবিশঙ্কর প্রসাদ। स्पेशल इंटेंसिव रिवीजन, मार्क द वर्ड सर, क्योंकि इलेक्शन कमीशन को इस बात का अधिकार है कितना माइग्रेशन हुआ, कितने लोग बाहर गए, एक बार देख करके हम इलेक्टोरल रोल की सफाई करें। सर में प्रॉब्लम है क्या? और सर वो शुद्धिकरण, सर वो कहे इतने लोग गए, मेरे पास पूरा डेटा है सर, जो लोग मर गए 27 लाख, तो उनको रखा जाए क्या? जिनका वोट 2 जगह पाया गया उनको रखा जाए क्या? और जो भारत के नागरिक नहीं है, घुसपैठिए हैं, उनको रखा जाए क्या? ये है बड़े सवाल। बिहार में एक भी बीएलओ की मौत नहीं हुई, मैं और कुछ बात नहीं कहूंगा। বিহারের কোনো বিএলওর মৃত্যু হয়নি বলে প্রসঙ্গ সামনে এনেছেন বিজেপি নেতা। তা যে বাংলাকে বিত্তে তা স্পষ্ট হয়ে গেছে, তাই কেন্দ্রকে তোপ দাগতে দ্বিধা করেননি তৃণমূল সাংসদ শতাব্দী রায়। आप बताइए एसआईआर का मोटिवेशन क्या है, इंटेंशन क्या है? एसआईआर में अगर नाम नहीं भी होगा, वोट नहीं दे पाएंगे, लेकिन उसका सिटीजनशिप रहेगा। जो लोग वोट नहीं दे पाएंगे, सिटीजनशिप रहेगा, मतलब क्या? सेकेंड क्लास सिटीजनशिप देंगे क्या? लोकसभा से पहले एसआईआर करना ही नहीं था। ये सब में अपना फायदा के लिए कर रहे हो। বিরোধীদের দাবি মেনেই সংসদের নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় রাজি হয়েছিল সরকার পক্ষ। এ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদবরা। বাংলার কথা সামনে এনে প্রশ্ন, মোদী সরকারকে বাঙালি বিদ্বেষী বলে তোপ দাগেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন বিজেপি তার উত্তর দিতে নামলেও এসআইআর বিতর্ক যে থামান নয় তা স্পষ্ট হয়ে গেল দুপক্ষের চাপানুতরে। কলকাতা টিভি। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে কুরুধার ভাষায় বিরোধী পক্ষকে বেঁধেন। এই প্রশ্নে কি বলেন অমিত শাহ? একদিকে যেমন তিনি কেন্দ্রকে নিশানা করেন, এর পাশাপাশি অনুপ্রবেশকারীদের নিয়ে তিনি খুব কড়া বার্তা দিয়েছেন। তার নিশানায় তৃণমূল কংগ্রেস। আমি পরপর সেই বক্তব্য শোনাবো, দেখুন। मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। हमारे एनडीए का पॉलिसी है मान्यवर, डिटेक्ट मतलब ढूंढो, डिलीट करो, मतदाता सूची में नाम काटो और उनको डिपोर्ट करो। हम संवैधानिक प्रक्रिया कर कर डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पूरा करेंगे। এর পাশাপাশি তৃণমূলকেও নিশানা করেছেন অমিত শাহ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। आसाम का पूरा हो गया, मेघालय का पूरा हो गया, त्रिपुरा का पूरा हो गया, जम्मू कश्मीर का पूरा हो गया, पंजाब का पूरा हो गया, राजस्थान का पूरा हो गया, गुजरात का पूरा हो गया, खाली बंगाल का बाकी रखा है। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर
घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। সুদীপ, শুনলে অমিত শাহর বক্তব্য যে কোটানকোট ঘুসপেটিয়া বাঁচাও যাত্রা বিহারে করতে গিয়ে কংগ্রেস সাফ হয়ে গেছে। এখানেও যদি তোমরা তৃণমূল কংগ্রেস এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করো তাহলে এখানে বিজেপির বিজয় নিশ্চিত। হ্যাঁ, সেই প্রসঙ্গে পরে আসছি। প্রথমে বলি যে উনি বর্ডার ফেন্সিং নিয়ে বলতে গিয়ে বললেন ত্রিপুরার বর্ডার কমপ্লিট হয়ে গেছে, জম্মু কাশ্মীরের বর্ডার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ত্রিপুরায় যদি বর্ডার তৈরির কাজ ঠিকভাবে হয়ে থাকে তাহলে নভেম্বর মাসে প্রথম সপ্তাহে 21 জন বাংলাদেশি ত্রিপুরা থেকে গ্রেপ্তার হলো, তার দায় নিশ্চয়ই অমিত শাহ নিচ্ছেন। কেননা ত্রিপুরার সরকার তো বিজেপির সরকার, কেন্দ্রের সরকারও বিজেপির সরকার। ডবল ইঞ্জিন ত্রিপুরায় 21 জন বাংলাদেশি যখন গ্রেফতার হয় তার দায় অমিত শাহকে নিতে হবে। আর দ্বিতীয়ত কাশ্মীরের বর্ডার, কাশ্মীরে তাহলে আমাদের দেখতে হবে কাশ্মীরে যদি ফেন্সিং ঠিকভাবে হয়ে থাকে তারপরে সর্বশেষ ঘটনা, সেই ঘটনা অনুযায়ী ওই জঙ্গিরা ঢুকলো কি করে, তারা গুলি করে দিয়ে বেরিয়ে গেল কি করে, এটা তো দেখতে হবে। সুতরাং ফেন্সিং হয়ে যাওয়া মানেই সব হয়ে গেছে, ব্যাপারটা এরকম নয়। দ্বিতীয়ত পড়ে রইল কি বিহারের মতো বাংলায়। তার আগে রবিশঙ্কর প্রসাদ বললেন যে বিহারে বিএলও মারা যায়নি, তাতে কি উত্তরপ্রদেশে তো বিএলও মারা গেছেন, গুজরাটে তো মারা গেছেন, হরিয়ানায় তো মারা গেছেন, তার দায় নেই কেন্দ্রের সরকার? সেই প্রসঙ্গটা তুললেন না কেন? এবং তৃতীয়ত বিহার এবং বাংলাকে যারা এক করে বলছে যে অঙ্গ কলিঙ্গ তারপরে বঙ্গ, তাদের জন্য বাংলায় লবঙ্গ, ওই মুখে লবঙ্গ নিয়ে ফিরে যেতে হবে গুজরাট উত্তরপ্রদেশে, কিছু করার নেই। এর আগে আপনারা তরুণ না ভালো বলেছে। আচ্ছা, খুব একদম পার্টিনেন্ট কথা বলেছে এবং এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উনি যে বাংলার কথা বলছেন, বিএলও বিহারে মারা যাননি, খুবই স্বস্তির কথা সেটা, কিন্তু বাংলা ছাড়াও একাধিক রাজ্যে তো বিএলও মৃত্যুর ঘটনা ঘটেছে। আচ্ছা, তোমার দুটো পয়েন্ট আছে এখানে, আমি কথাটাই আসছি, আমি আগে উত্তর দিয়ে দিই। 2216 কিলোমিটার বর্ডার, পশ্চিমবঙ্গে প্রায় 560 কিলোমিটার বর্ডারে ফেন্সিং কমপ্লিট হয়নি। কারণ আজ এই আমরা না পার্থদ্বারা যখন সরকার ছিল কেন্দ্র, তখন থেকে চিঠি করা হতো পশ্চিমবঙ্গকে, মমতা বন্দ্যোপাধ্যায় করা হয়েছে যে জমি দাও, ফেন্সিং করতে পারছি না, জমি দেয়নি, কয়দিন আগে থেকে দেওয়ার প্রসেস নাকি শুরু হয়েছে। ফার্স্ট। সেকেন্ড, ত্রিপুরা একদম সুদীপ ফ্যাক্ট বলেছে, ত্রিপুরাতে ধরা পড়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গেও ধরা পড়তে পারতো, তো পশ্চিমবঙ্গে তো 4000 টাকা 10,000 টাকা, বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বাদবাকি কাগজগুলো ফটাফট তৈরি হয়ে যায়। প্রথমে বার্থ সার্টিফিকেট, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর সেই দেখে অন্য কাগজ। 4 থেকে 10,000 টাকা সিটিজেনশিপ বিক্রি হয়। নিউটাউন এলাকা যাও, নিউটাউন এলাকা এখন মানে ডোমেস্টিক হেল্প যারা ছিলেন, যারা রিক্সা পুলার ছিলেন, যারা র্যাক পিকার ছিলেন, তারা আজকাল নেই। বর্ডার তোমাদের ক্যামেরাতেও দেখা গেছে আমরা বাংলাদেশ থেকে এসেছিলাম, এখন চলে যাচ্ছি। এদের যাবতীয় কাগজের কাজটাই তৃণমূল কংগ্রেস করেছে। কিন্তু একই সঙ্গে একটা প্রশ্ন, যে যেভাবে আমরা শুরুতে দেখছিলাম যে হাকিমপুর সীমান্ত দিয়ে সেখান থেকে মানে লাখ লাখ বাংলাদেশি চলে যাচ্ছিল, লাখ লাখ বাংলাদেশি চলে যাচ্ছিল, কিন্তু সকালে লাখ লাখ না, ডেফিনেটলি কিছু মানুষ গেছেন। তুমি হাকিমপুর বিএসএফ এর রিপোর্ট অনুযায়ী কয়েকশো। তুমি খালি হাকিমপুর দেখছো কেন? আমি বলবো আমরা তো মানে আমরা সুদীপরা অত্যন্ত দয়াবান। ওরা লাভলি খাতুনকে খালি এখানে ভোটে দাঁড় করায়নি, ভোটে দাঁড় করিয়ে জিতিয়ে পঞ্চায়েত প্রদান করেছিল। লাভলি খাতুন তাহলে মনে আছে তো, বাংলাদেশি মনে নেই? আচ্ছা, মনে করে এসআইআর এটা যখন শুরু হলো তখন পশ্চিমবঙ্গে অদ্ভুত জিনিস দেখা গেল। এসআইআর শুরু হতে হতে দেখলাম ভোটাররা আত্মহত্যা করছে। একজন প্রায় 95 বছরের একজন লোক, তিনি এসআইআর আতঙ্কে গলায় দড়ি দিলেন। মানে এসআইআর এত কি হবে, 95 এজ তার, এসআইআর আতঙ্কে তিনি গলায় দড়ি দিলেন, এরকম একটা অবস্থা হলো। তারপর দেখলাম বিএলওরা মারা যাচ্ছে। প্রসেস যত এগোবে, তুমি দেখো প্রসেস যত এগোচ্ছে, তৃণমূলের গলায় কেমন একটা বিষণ্ণতার সুর দেখতে পাচ্ছি, তৃণমূলের মানে অন্তিম যাত্রাও দেখতে পাচ্ছি। এবার আরোটা পার্সপেক্টে আসছে ওদের, এই এতগুলো কথা হলো অঙ্গ বঙ্গ কলিঙ্গ, আমি পরিষ্কার প্রথম থেকে একটা কথা বলে আসছি, লবঙ্গ বলে। হ্যাঁ, লবঙ্গ ভালো, অনেক কিছু বলতে পারে, প্র্যাকটিক্যাল কথা বলছি। পশ্চিমবঙ্গে মানুষের ভোটে সরকার নির্বাচিত হবে। মরা মানুষকে রেখে দেওয়ার জন্য এত চাপ, বেশ কিছু অডিও রেকর্ড ভাইরাল হয়েছে, আমরা দেখলাম। ডেথ পার্সনের সার্টিফিকেট না দিলে নাম দেওয়া যাবে না, প্রেশার দেওয়া হচ্ছে কেন? এটা খুব পার্টিনেন্ট কোশ্চেন, তোমরা বলে যাচ্ছ কেন যাচ্ছ জানি না দিদি। পশ্চিমবঙ্গের বিএলও লিস্ট তোমরা দেখেছো, বিএলও লিস্টে প্রায় 40% হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। কেন বলতো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার? তুমি যদি নোটিফিকেশন দেখো, এসআইআর প্রক্রিয়ায় বলা আছে যদি কোনো গ্রুপ সি বা টিচার না পাওয়া যায় সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের নেওয়া যাবে। পশ্চিমবঙ্গে 40% এমন জায়গা আছে, অথবা 1200 বেশি লোক বাস করে, এরকম 40% বুথ আছে যেখানে একজন সরকারি কর্মচারী নেই।
এটা হচ্ছে পশ্চিম এসআইআর খালি ভূত ধরছে না, এসআইআর পশ্চিমবঙ্গের আসল কঙ্কালচার অবস্থাটাও সামনে রেখে দিচ্ছে। আমি শুভজিৎ আর পার্থদার কাছে যাওয়ার আগে খুব সংক্ষেপে সুদীপের রেসপন্স নিয়ে নেব। সুদীপ, এই যে বিষণ্ণতার সুর ইত্যাদি ইত্যাদি সবকিছু দেখতে পাচ্ছেন আগে থেকেই, আমি বলবো যে নিশ্চয়ই যদি চোখের সমস্যা থাকে, সেবাশ্রয়ের দ্বিতীয় ক্যাম্প চলছে ডায়মন্ড হারবার লোকসভা, সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যায়, সেখানে নিশ্চিতভাবে চোখের চিকিৎসা হয়। তাছাড়াও পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসাথী কার্ডে আমেরিকায় চিকিৎসা হয় ভাই, সেই প্রকল্পের আওতায় এসে নিশ্চিতভাবে চশমা দিতে হবে। আমার বক্তব্য, উনি সোনালী খাতুনের নামটা বোধহয় ভুলে গেলেন বলতে গিয়ে। সোনালী খাতুনের কথা মনে হচ্ছে, যে সোনালী খাতুন অন্তঃসত্ত্বা বাংলায় কথা বলে বলে দিল্লি থেকে মনে আছে, সোনালী না সোনালী করে বাংলাদেশে সোনালী না ভাই, যার জন্য লোচনার নামটা তো জানো, সোনালী খাতুন, নট সোনালী খাতুন, সোনালী খাতুন। সোনালী খাতুন অন কম্প্যাশনেট গ্রাউন্ডে আপাতত আনা হয়েছে, সাবজেক্ট টু গিভিং হিয়ারিং। খাতুন, সেই সোনালী খাতুনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একজন ক্ষমা চেয়েছেন আজ পর্যন্ত? কোর্ট বলে দেওয়ার পরেও তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি, দিনের পর দিন আটকে রাখা হয়েছে। একজন অন্তঃসত্ত্বা মহিলার সঙ্গে কেন্দ্রের সরকার, বাড়ির লোকরা কেন ফিরলো না সুদীপ? যে অমানবিক আচরণ করেছে, বলছি বাড়ির লোকদের কেন ফেরানো হলো না বলবে? এটা খুব একটা তিওয়ারিদের বোঝার কথা নয়। না, এটা সুদীপ রাহাদেরও বোঝার কথা না, ব্যক্তি আক্রমণ না, রাহাদেরও বোঝার কথা না। আমি তিওয়ারি রাহা কোনো প্রসঙ্গেই যাব না প্লিজ, এবং আমি না যাওয়ার জন্য অনুরোধ করব, কোনো ব্যক্তিগত আক্রমণ না প্লিজ, পয়েন্টে এসো। না, সোনালী খাতুন নিয়ে সুদীপ অনেকগুলো কথা বললো, তার পরিবারের লোক কি ফেরত এসেছে? কথা বলবার জন্য বাংলাদেশি বলে যদি পুশব্যাক করা হয়, তার জন্য কেন্দ্রের সরকারের পক্ষ থেকে কেউ ক্ষমা চেয়েছেন? আমি আসবো এক সেকেন্ড। আমি সোনালী খাতুন নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, তিনি যেদিন ফিরেছেন সেদিনও আলোচনা করেছি, তার আগেও একাধিক বাংলা বলছেতে আলোচনা করেছি। আমি পার্থদার কাছে আসি, যে পার্থদা আজকে কেন্দ্রের তরফ থেকে রাহুল গান্ধীর যে বক্তব্য, তার একদম চাঁচা ছোলা ভাষায় উত্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং উত্তরটা আমরা আবার ওই 3টে শব্দ শুনলাম আজকে, যেটা মানুষকে ভয় পাইয়ে দিয়েছিল, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। কথাটা হচ্ছে আমরা তো এখন এসআইআর নিয়ে আছি, এসআইআর এর ডিপোর্ট কথাটা এক্ষুনি আসছে কেন? এখন তো ডিটেক্ট অ্যান্ড ডিলিট অবধি হোক না, মানুষ তো ভয় পাচ্ছে। আমি এর মধ্যে বলে দিই যে প্রসঙ্গটা কেন্দ্রের তরফ থেকে বলা হচ্ছে, আজকে ইন্টারেস্টিং একটা বক্তব্য আমরা দেখেছি, যে সেখানে যেটা বলা হচ্ছে যে ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে বলা হচ্ছে যে ভোট চুরি নিয়ে বলার নৈতিক অধিকার সেটা কংগ্রেসের আছে। না, যেমন ইন্দিরা গান্ধীর কি হয়েছিল? ইলেকশন। কোনটা? একটা ইলেকশন বাদ হয়ে গেলে ভুলে গেলে দাদা? কোনটা? কি তোমার শর্ট টাইম মেমোরি লস হয়েছে? কোনটা শর্ট টাইম মেমোরি লস হয়েছে? এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্ট ভুলে গেলে? এলাহাবাদ হাইকোর্টের জাজমেন্টের পরে কি হয়েছিল? কি ছিল? ইলেকট্রাল ম্যাল প্র্যাকটিসের ফলে আর ইলেকশন ওয়াজ ক্যান্সেল, তারপর এমার্জেন্সি ওয়াজ ইম্পোজড। হোয়াট ওয়াজ দ্যাট ম্যাল প্র্যাকটিস? এবিএন জবলপুর। আরে এবিএন এমার্জেন্সি, ইউ আর নট বর্ন এট দ্যাট টাইম, পরে তুমি ভুলে গেছো। শর্ট টাইম মেমোরি লস হয়েছে নাকি? একজনকে বের করে দেওয়ার পর ক্ষমতা প্রয়োগ করে টিকে থাকা। আরে সে রাহুল গান্ধীরও 6 বছর হয়েছিল। এবিএন জবলপুর ফিরিয়ে আনতে হয়েছিল। এবিএন জবলপুরে কি হয়েছিল? এবিএন জবলপুরে কি হয়েছিল? জাস্টিস এ অ্যাপয়েন্টমেন্ট কি করা হয়েছিল? অতিরিক্ত সরকারি একটা জিপেতে চড়েছিল, সেই জন্য ইন্দিরা গান্ধী নির্বাচন ক্যান্সেল হয়েছিল। ওটা কোন নির্বাচনী বাবা দাদা জাস্টিস এ, আরে ভাই ইউ আর নট বর্ন এট দ্যাট টাইম। বলো WhatsApp থেকে এমার্জেন্সির সময় কে কার জন্ম হয়েছে কার জন্ম হয়নি তার উপর দাঁড়িয়ে ফ্যাক্ট নিয়ে আলোচনা হবে না, ডেফিনেটলি ফ্যাক্টের উপর দাঁড়িয়ে ফ্যাক্ট নিয়ে আলোচনা হবে। আপনি বলুন, সেটা বলুন প্লিজ। সেটা কথা হচ্ছে যে আমরা এখনকার এতে আসি, কেন এমার্জেন্সি নিয়ে আজকে আলোচনা করে লাভ নেই। প্রশ্নটা এইখানে হয়ে গেছে যে ডিপোর্টের কথাটা আসার জন্য কিন্তু এই যে এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের একটা যোগাযোগ যে করা হচ্ছে, এইটাই মানুষকে ভয় পাওয়াচ্ছে, এটা অস্বীকার করে লাভ নেই। আর পশ্চিমবাংলায় কজন বিএলও মারা গেছে? জন 10 প্রায়, তাই তো? সারা ভারতবর্ষে 30 জন বিএলও মারা গেছে, অর্থাৎ পশ্চিমবাংলায় যত বিএলও মারা গেছে সারা ভারতবর্ষে তার 3 গুণ মারা গেছে। হ্যাঁ, বিহারে হয়তো মারা যায়নি। তো কথাটা হচ্ছে যে তাহলে একটা সমস্যা কোথাও তো হচ্ছে। আমাদের কথা হচ্ছে যে একটা গণতান্ত্রিক পরিসরে গণতান্ত্রিক দেশে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা, সেগুলো সমাধানের চেষ্টা, এটাই তো রাজনীতি। শুধুমাত্র বিহারে যখনই এসআইআর প্রক্রিয়া চলছে, এক সেকেন্ড, বিহারে যখন এসআইআর প্রক্রিয়া চলছে সেই সময় দাঁড়িয়ে একটা অভিযোগও আপনারা নির্দিষ্টভাবে নিয়ে গেছেন নির্বাচন কমিশনের কাছে, কোর্টের কাছে? না, এখনো সম্ভবত নেই, আমার অন্তত জানা নেই, আমার এখনো জানা নেই। তাহলে না, বিহারেই তো একমাত্র নির্বাচন হয়নি। আর বিহারের এসআইআর এর বিহারে এই যে সাম্প্রতিক, আপনারা তো বিহারের রেফারেন্সে কথা বলছেন, এক
দুই হচ্ছে রাহুল গান্ধী বিহারে এসআইআর ঘোষণা হওয়ার পর বিহারে তিনি গিয়ে তার কর্মসূচি রেখেছিলেন 2 সপ্তাহ ব্যাপী কর্মসূচি। প্রশ্ন হচ্ছে এটাই যে তারপর যখন বিহারে এসআইআর প্রক্রিয়া চলছে, বিহারে এসআইআরে আপনারা বলছেন যে লাখ লাখ নাম বাদ গেছে, আপনারা বলছেন প্রচুর বৈধ ভোটারের নাম বাদ গেছে, এটা ডেফিনেটলি বাকি যে 12টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে বিহার পরবর্তী, সেখানে খুব গুরুত্বপূর্ণ খুব স্ট্রং রেফারেন্স পয়েন্ট হতে পারত। কিন্তু একটা পার্টিকুলার কেস স্টাডি নিয়ে আপনারা নির্বাচন কমিশন বা আদালতে গেছেন, যে কটা জায়গার ভোটার লিস্ট নির্বাচন কমিশন দিয়েছে তাও মেশিন রিডেবল ভোটার লিস্ট নয়, ছাপা ভোটার লিস্ট যা আমি ভোটার লিস্ট আমি সহজ ব্যাপার এক সেকেন্ড যা পেয়েছি আমরা সেটা লোকের সামনে রেখেছি। না আপনার যা পেয়েছি আমরা লোকের সামনে রেখেছি। না আপনার বিএলএরা এক সেকেন্ড আপনার বিএলএরা সাধারণ একজন হিউম্যান বিং যে বৈধ ভোটার যার নাম বাদ গেছে তাকে নিয়ে গিয়ে তো হাজির করবে, সেটা করেছে। অনেক মৃত মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছিল কোথায় গেছে বৈধ ভোটারের নাম বাদ, যারা মৃত মানুষ বলে যাদের লেখা হয়েছিল তাদের অনেককে নিয়ে যাওয়া কেউ যায়নি। দেবেন্দ্র যাদব পর্যন্ত নিয়ে গেছে। যোগেন্দ্র যাদবের কথা বলে, দেবেন্দ্র না, যোগেন্দ্র যাদবকে বলা হয়েছিল উনি যেতে পারেননি, নিয়ে গেছেন, উনি যেতে পারেননি। রাহুল গান্ধীর বাড়িতে চা খেয়েছে, নিয়ে গেছে। এই চায়ের গল্প ছাড়ো, প্র্যাকটিক্যাল কথা বলছি। হরিয়ানা নিয়ে ওনাদের অবজেকশন, ওনাদের মহারাষ্ট্র নিয়ে অবজেকশন, বিহার নিয়ে এত বড় বড় কথা বললো, একটা ইলেকশন পিটিশন কেন নেই? ইলেকট্রাল ম্যাল প্র্যাকটিস হলে ইলেকশন পিটিশন একটাও কেন নেই? বাজার গরম করা ডায়লগ না নিয়ে কাজের কাজটা করুক না। আরে কাজের কাজ করুক, কেন মামলা করে? এমনকি রিপোলিং এরও তো কোনো আবেদন ছিল না। না না, রিপোলিং এর আবেদনটা তো মারপিট বা অন্য কিছু হলে হয়, ভোটার লিস্টের জন্য তো রিপোলিং হয় না। আরে সেটার জন্য মামলা হয়। ব্যাপারটা যে বুথ ক্যাপচারিং হলো বা না, ভোটার লিস্টের জন্য ইলেকশন মামলা হবে না, তাহলে তো অন্য মামলা দাবি করা হবে। এখন এরা যদি কমিশনকে নিজের গণসংগঠন বানিয়ে বিষয়টা করে, তাহলে স্বাভাবিকভাবে মানে উপর দিয়ে দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয় কাজটা হচ্ছে, কোনো কারচুপি নেই, খুব ভালো হচ্ছে। না আমার সিম্পল বক্তব্য শুভজিৎ, যে আমি ধরে নিলাম ওনাদের কথা মতো কত লক্ষের এক সেকেন্ড কত লাখ বৈধ ভোটার বাদ গেছেন, এক সেকেন্ড কোথায়? বিহারে। আমাদের হিসেবে ছিল বোধহয় 18 লাখ সামথিং। 18 লক্ষ মানুষ তো 18 লক্ষ মানে হচ্ছে কয়েকবার ব্রিগেড ভরিয়ে ফেলা যায়। তারা কোথায়? আমি এখানে বসে এখন কি করে বলবো? আরে আপনি এখানে বসে আছেন, আপনার বিএলএরা তো এখানে বসে নেই। বিএলএ সরি, আপনার বিএলএরা তো এখানে বসে নেই, আপনার নেতারা তো এখানে বসে নেই, কংগ্রেসের যে বিহারের নেতারা। কথাটা হচ্ছে যে প্রমাণগুলো রাখা হয়েছে তার উত্তরটা কোথায়? যখন এই কথা বলছো 18 লক্ষ বৈধ ভোটার যাদের নাম বাদ গেছে, তারা একটা রাজ্যে ভোট হয়ে গেল, তারা কোথায়? না যেখানে এই ধরনের ইনস্ট্যান্স হয়েছে, নিশ্চিতভাবে আমাদের বিএলএ যারা ছিল, এজেন্টরা ছিল। আমি বিহারে ভোট কাউন্ট করতে গেছি, আমি বিহারে সেকেন্ড ফেজ ভোটের দিন ছিলাম, সেখানে অন্তত আমার সামনে কেউ এসে বলেনি যে বৈধ ভোটার আমি, কিন্তু আমার নাম বাদ গেছে। শুরুতেই বললাম যে এদের ব্যাপারটা হচ্ছে এমন, তৃণমূল কংগ্রেসের চুরি যদি গিয়েও থাকে আমি ধরে নিতে পারি সেটা নাম্বারটা, এটা চুরি চামারি পকেটমারি মতো চুরি। আর এখানে এদের তো ইলেকট্রাল বন্ডের মতো চুরি, এই চুরিটা ধরা যায় না। তো উপর থেকে দেখে মনে হয় খুব সুন্দর প্রসেসে ব্যাপারটা হচ্ছে। আমার পয়েন্ট হচ্ছে যেটা পার্থদা বলার চেষ্টা করছিল, এই যে খুব উল্লেখযোগ্য কথা মাননীয় মানে হোম মিনিস্টার যেটা বললেন আমাদের পার্লামেন্টে দাঁড়িয়ে, যে কি ডিপোর্ট করে দেওয়ার কথা। আমার কথা এসআইআর এর বিষয়, এটা ভোটিং এর ব্যাপার, ইলেকশনের ব্যাপার। এখানে কে সিটিজেন কে নন সিটিজেনের ব্যাপারই নেই। এখানে তো অনেক কেস এমন বেরোবে, ধরো সে একাধিক জায়গায় তার নাম রয়েছে একটা কনস্টিটিউয়েন্সির মধ্যে বা অন্য কনস্টিটিউয়েন্সির মধ্যে, সেই জায়গাগুলো তার নাম বাদ দেওয়াটা তো জরুরি, জরুরি একদম নিশ্চিতভাবে। সবাই চাই, আমাদের যারা রয়েছে সবাই চাইবে যে যেখানে এক জায়গায় তার নাম থাকবে বাকি জায়গায় নাম বাদ যাবে, কারণ 1% একটাই ভোট থাকার কথা গণতন্ত্রে, মানে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ অনুযায়ী। কিন্তু ব্যাপারটা কোথায় চলে যাচ্ছে? ব্যাপারটা খালি চলে যাচ্ছে সিটিজেনশিপ, সিএ ক্যাম্প, সিএ, এইগুলোই তো প্রশ্ন চিহ্নের মধ্যে নিয়ে আসছে যে আসলে এসআইআরটা কি, এসআইআর কি আদতে আমাদের ইলেকশনের যে লিস্ট, ইলেকট্রাল লিস্টকে কেন্দ্র করে কোনো বিষয়, নাকি ওটা একটা নাম দেখানো নাম আর পিছনে অন্য কিছু, যে নাগরিক কি নাগরিকত্ব নিয়ে টানাটানি হবে। এখানে আরেকটা খুব পয়েন্ট তরুণদা বললো, যেটা এটা ঠিক, এটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার সঙ্গে রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের সরকারের আমরা দেখছি কি বিএলও, কারা বিএলও হচ্ছে, বিএলও দেখা যাচ্ছে যে জেনারেলি শিক্ষকরাই বিএলও হয়, আমাদের দিকে দু এক জায়গায় বিএলও বেশিরভাগ শিক্ষকরাই হয়েছে। এবার শিক্ষকরা বিএলও হচ্ছে না, কেন হচ্ছে না? পশ্চিমবঙ্গের মাটিতে আপনি 8,000-এর উপর স্কুল বন্ধের আমরা নোটিশ দেখেছি,
কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ 8,800 মতো স্কুল মানে আইডেন্টিফাইড হয়েছে, আরো আরো অনেক স্কুল আছে, একটা টিচার দুটো টিচার এরকম করে চলছে। ইউপি তার মধ্যে আরো বড় সংখ্যা, কিন্তু ইউপি। তাহলে এই যে স্কুলগুলোতে এখানে আমার একটা প্রশ্ন আছে শুভজিৎ, এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে প্রাইভেট স্কুলের দিকের যে প্রবণতা, হ্যাঁ এটা কখন থেকে শুরু হলো? না এবার তুমি যে পয়েন্টটা বললে, তাই তো, কখন থেকে সরকারি স্কুল, সেই সরকারি স্কুলের প্রাসঙ্গিকতা এবং তার উপর যে ভরসা, আমাদের থেকে যারা সিনিয়র তাদের আমরা দেখেছি তারা সরকারি স্কুলে পড়েছেন, তারা বাংলা ইংরেজি ইকুয়ালি দুটোতে তাদের সমান দখল, কিন্তু 8-এর দশকের মাঝামাঝি থেকে যে সিদ্ধান্ত তৎকালীন বাম সরকার নিয়েছিল তারপর থেকে প্রাইভেট স্কুলগুলো রমরমা হয়েছে যে ইংরেজি পড়ানো হবে না, এটা এটা বলতে ইংরেজি প্রাইমারিতে ইংরেজি হবে না, অ্যাবসলিউটলি তাই। তাহলে আবার তোমাকে ছেলেরা বন্ধ পড়তো ইংরেজি, দাদা আমাকে শেষ করতে। তাহলে এখানে তো আরেকটা ডিবেটে যেতে হয় যে ভারতবর্ষের যে শিক্ষা কমিশনগুলো শুরু করে কোঠারি কমিশনের মতো কমিশন, তাহলে তারা কেন বললো যে প্রাথমিক স্তরে প্রাথমিক এডুকেশনটা মাতৃভাষায় হবে? কেন এই কথা তারা বললো? তারা কি ভুল ছিল? তাহলে আমি তোমাকে কেরালার উদাহরণ দেবো, যেখানে আমরা সরকার চালাই, হ্যাঁ পশ্চিমবঙ্গে আমরা এখন সরকার চালাচ্ছি না, তাহলে কেরালাতে একাধিক জায়গায় দেখা যাচ্ছে ইনস্ট্যান্স যে সরকারি স্কুলে ভর্তি হওয়ার প্রবণতা বাড়ছে, বেসরকারি স্কুল ছাড়িয়ে দিচ্ছে। শুভজিৎ, আমি তোমাকে এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এক সেকেন্ড দিয়ে রাখি, যে তুমি ইত্যাদি রিপোর্ট ইত্যাদির ভিত্তিতে এই যে আসলে কতটা একটা মহান সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলছো, এখানে দাঁড়িয়ে আমি যদি এই বিষয়টা, এটা আজকের বিষয় আমি যেতে চাই না, কিন্তু এটা মানতে হবে যে তোমার সেই সময়ের একাধিক বাম নেতা তারা কিন্তু কি বলে কোঠারি কমিশন, তারা কিন্তু কোঠারি কমিশনের রিপোর্ট মেনে ছেলে মেয়েকে বাংলা মাধ্যম সরকারি স্কুলে পাঠাননি, সেই সময় দাঁড়িয়ে কিন্তু তারা ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়েছে। যাই হোক, ডিফারেন্ট কোয়েশ্চেন। আমি একটু শেষ করি, তোমার আমি এটাতে যাচ্ছি না। তুমি তো এই প্রসঙ্গটা তুললে না, তাহলে আমার কথা কেন ইংরেজি থেকে মাতৃভাষার কথাটা বলা হচ্ছে? আমি তোমার সিরিজ অফ নাম দিয়ে দিতে পারি, বাম নেতার কথা বলছো বা যাদের কথা বলছো, যাদের বলছো তো, যাদের কথা বলছো তারা কিন্তু ফার্স্ট এজ লার্নার নয়, ফার্স্ট জেনারেশন লার্নার নয়, এটা মূলত ফার্স্ট জেনারেশন লার্নার দিয়ে তাদেরকে এডুকেশনে এনকারেজ করার জন্য। খালি পশ্চিমবঙ্গে নয়, খালি পশ্চিমবঙ্গে নয়, কিন্তু না দেখুন, আমি এসআইআর প্রসঙ্গেই থাকতে চাইছি, এটা অন্যদিন এই বিষয়ে আলোচনা হবে। তবে আমি প্রথম থেকেই যে কথা বলছি যে দেখুন, বাংলা বিরোধী বিজেপি তারা তো একটা মাপকাঠি ঠিক করে দিয়েছে। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে 1.5 কোটি লোকের নাম বাদ যাবে, 2 কোটি লোকের নাম বাদ যাবে। কমিশন পৌঁছতে চাইবে 1.5 কোটি 2 কোটি পর্যন্ত, এবং কালকের পর থেকে আবার একটা নতুন করে হাওয়া গরম করা শুরু হবে। পার্লামেন্টে অমিত শাহ যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের জন্য যদি আবার বাংলায় এসআইআর আতঙ্কে মানুষের প্রাণ যায়, তাহলে আমরা কিন্তু এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছবে নিশ্চিতভাবে, এবং বিজেপিকে শূন্য করে ছাড়বো বাংলা থেকে। এটা বিজেপি ভালো করে বুঝে নিক। দিল্লিতে বসে বাংলা বিরোধী জমিদার তারা বলবে যে ডিপোর্ট করে দেবো, আর বাংলা থেকে এসে ডিপোর্ট হয়ে চলে যাবে, এত সোজা নয়। আইনি পদ্ধতিতেই লড়াই হবে এবং তাদেরকে ভিটে মাটিতেই ফিরিয়ে আনার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভালো কথা বললো সুদীপ। এই বাংলা বিরোধী জমিদার কারা জানো? যারা গরিবের অধিকার লুট করে, গরিবের বাড়ি ঘর লুট করে, যারা শিল্প আনতে দেয়নি, যারা শিক্ষা লুট করে, তারা হচ্ছে বাংলা বিরোধী জমিদার। সুদীপ বলল না সেবাশ্রয়ের কথা, আমি তো বলছি ওর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চোখটা দেখাক না সেবাশ্রয়ে, নিজের চোখ দেখাতে যাবে আমেরিকায়, আর সেবাশ্রয়ের নামে চলবে গরিব মানুষের সাথে। বাংলা বিরোধী তারা যারা এখানে হাসপাতালগুলোকে শেষ করেছে, বাংলা বিরোধী তারা যারা প্রাইমারি স্কুল শেষ করেছে, বাংলা বিরোধী তারা যারা মিড ডে মিলে খাবার চুরি করে, বাংলা বিরোধী তারা কেন্দ্রের টাকা দিয়ে বাড়ি পড়ায়, এরা বাংলা বিরোধীর কথা বলে। দেখো ভাই, তৃণমূল গেছে, তৃণমূল ডাস্টবিনে গেছে ভাই, বিশ্বাস করো, তৃণমূলটা নেই। তৃণমূলকে দেখলে মানুষের ভদ্রলোক বলে না, বলে চোর। একের পর এক চুরি করে যায় এরা, তৃণমূল মানে চোর, এটা প্রতিষ্ঠিত সত্য। কোন ভদ্রলোক তৃণমূল করে না। সুপ্রিম কোর্ট বলবার পরেও কেন্দ্রের সরকার দেয়নি কেন, তার জবাব দিক। নতুন নোটিফিকেশন দেখেছো? মিশনের টাকা তুমি দেখেছো? মমতা বন্দ্যোপাধ্যায় কালকে এরকম করে কাগজ ছিলেন, কি কাগজ ছিলেন জানো? এক সেকেন্ড আমার এখানে তরুণের কাছে একটা প্রশ্ন আছে, খুব সংক্ষেপে। যে তরুণ, তুমি যেমন বলছো যে তৃণমূলে কেউ কি বলে, কোনো ভদ্রলোক তৃণমূল করে না, এরা আজকে বলছো, কিন্তু সামনেই
আবার এরকম কিছু তোমার কথা মতো কোট আনকোট নন ভদ্রলোক তারা আবার বিজেপিতে জয়েন করবেন না, তো তখন কিন্তু তোমার পক্ষে ডাইজেস্ট করাটা ডিফিকাল্ট। বুঝতে পারছো হয়তো ভদ্রলোকের তৃণমূল থাকা যায় না, তারা সেই অভদ্রকে তোমরা দলে নিয়ে নাও, মানে অভদ্রকে দলে নাও। বিজেপি কি মানে বিজেপি অভদ্রকে দলে নিয়ে নাও, গলায় মালা পরিয়ে। ক্যালকাটা হাইকোর্টের অর্ডার ছিল 100 দিনের কাজ চালু হবে, মানে প্রসপেক্টিভ হবে, শ্রমিক ভট্টাচার্যের মতো স্ট্রিক্ট কন্ডিশন দিয়ে, স্ট্রিক্ট কন্ডিশন গুলো দেখে একজনের আত্মারাম ফাঁচা হয়ে গেছে কালকে, কাগজ ছিটতে হয়েছে। কারণ যা পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের নামে যা ভুল করা হয়েছে, দুটো প্রশান্ত মহাসাগর করা হয়েছে। সময় একদম শেষ। খুব ইন্টারেস্টিং যে এই এসআইআর বিতর্কেও বাংলা সংসদে উঠে এলো, বাংলা উঠে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। আগামীকাল ইনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ, 16 তারিখ ড্রাফট লিস্ট বেরোবে। ডেফিনেটলি সবার নজর সেদিকে। 13 লক্ষের বেশি সন্দেহজনক ডিজিটাইজেশন, যেটা ইতিমধ্যে খতিয়ে দেখছে নির্বাচন কমিশন, এই সব দিকে আমাদের নজর থাকবে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।